তা আমাদের বলা আছে যে নিচের চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। ফার্স্ট অপশনে বলা আছে 2+3i, এটা 1+4i এর থেকে বড়। সেকেন্ড অপশনে বলা আছে 3+3i, এটা 6+2i এর থেকে বড়। এবং লাস্টের সি নম্বর অপশনে বলা আছে যে 5+9i, এটা 5+6i এর থেকে বড়। এখন এই তিনটাই যদি না হয় তাহলে পরে আমাদের কোনোটি নয়, এই অ্যান্সারটা সিলেক্ট করতে হবে। তো কমপ্লেক্স নাম্বারদের মধ্যে এখানে বেসিক্যালি যা হয়েছে যে প্রথম তিনটে অপশনের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে কমপ্লেক্স নাম্বারের মধ্যে তুলনা করা হচ্ছে। কারণ কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি, আমরা a+ib কমপ্লেক্স নাম্বারের সাধারণ আকার জানি, এবং a+ib এই আকারটাকে আমরা এটাও জানি যে a, b এই আকারে কনভার্ট করা যায়, তাই না? মানে আর্গান প্লেনে এটা বিন্দুর স্থানাঙ্কের মতন করে ব্যবহার হয়। এখন বিন্দুর স্থানাঙ্কের ক্ষেত্রে যে প্রপার্টিগুলো অ্যাপ্লাই আমরা করতে পারি সেটা কিন্তু কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে প্রযোজ্য। এখন বিন্দু স্থানাঙ্ক বলতে বিন্দুর তো অবস্থানকে বোঝায়, তাই না? যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের অবস্থানকে আমি a, দিয়ে এই বিন্দু দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তাহলে কোশ্চেন এটা ওঠে যে আমি যখন বলছি যে সাপোজ 1,2 একটা বিন্দু, আর আরেকটা বিন্দু বলছি হচ্ছে 3,4 বিন্দু, তো আমি এটা যদি জিজ্ঞেস করি যে কোন বিন্দুটা বেশি বড়, তাহলে কেমন লাগবে? তাহলে পরে 3,4 বড় হবে নাকি 1,2 কেমন বড় হবে? তো যদি আমি বলি যে 3,4 বড় 1,2 এর থেকে, তাহলে কেন বড়, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত 1,2 যদি বলি যে বড় 3,4 এর থেকে, তাহলে বড়, এটা প্রশ্ন ওঠে যে কেন বড়। কারণ দুটো বিন্দুর মধ্যে এভাবে কে বড় কে ছোট এটা কিন্তু তুলনা করার কোনো নিয়ম আমাদের কাছে নেই। তাহলে কমপ্লেক্স নাম্বার যারা আছে, কমপ্লেক্স নাম্বারদের ক্ষেত্রে কিন্তু এই যে 2+3i বড় হবে নাকি 1+4i বড় হবে, বড় কমপ্লেক্স নাম্বার কোনটা, এই তুলনা ব্যাপারটা কিন্তু এক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তাহলে আমরা বলবো যে যতগুলো কমপ্লেক্স নাম্বার আছে এই কমপ্লেক্স নাম্বারদের মধ্যে কিন্তু তুলনা করা পসিবল না। দ্যাটস ওয়াই প্রথম তিনটার মধ্যে কোনো অপশনই ঠিক মানে চুজেবল না। তো সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে কোনোটি নয়। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। 4 নম্বর প্রশ্ন। এখানে বলা আছে যে আই এ, যেখানে এ একটা নেগেটিভ সংখ্যা, এর অ্যামপ্লিটিউড কত হবে? তো আমি ধরে নিচ্ছি যে জেড ইকুয়ালস টু আই এ ধরলাম। এখন এই আই এ কে যদি আমি বিন্দু আকারে স্থাপন করি, তাহলে বিন্দু আকার দিলে পরে এটা হয়ে যাবে 0,a। আমাদের কোশ্চেনে বলা আছে যে এ এর ভ্যালু হচ্ছে মাইনাস, এ এর ভ্যালু মাইনাসে পাওয়া যাবে। কেন? কারণ এ নেগেটিভ বলা আছে, এ লেস দেন 0 বলা আছে, তাই না? যেখানে এ লেস দেন 0, লেস দেন 0 মানে কিন্তু নেগেটিভ। এখন নেগেটিভ যদি সংখ্যা এ হয় তাহলে পরে কমপ্লেক্স নাম্বারটা দেখতে কিরকম হবে? আমি দেখছি কমপ্লেক্স নাম্বারের অবস্থান অনুযায়ী কমপ্লেক্স নাম্বারটার এর যে বিন্দুর যে আকারটা, এর মধ্যে ফার্স্ট কোঅর্ডিনেটটা 0 দেখতে পাচ্ছি, আর সেকেন্ড কোঅর্ডিনেটটা আমাদের বলা আছে নেগেটিভ। তাহলে 0, নেগেটিভ এটা কোথায় বসে? তো এই যে আমরা চারটা কোয়াড্রেন্ট পাই, চারটা কোয়াড্রেন্টের ক্ষেত্রে কিন্তু এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে আমরা বলবো সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে থার্ড, এটাকে ফোর্থ। তো ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যতগুলো বিন্দু থাকে, আমি পুরো ব্যাপারটাকে একবার আলোচনা করে দিচ্ছি। ফার্স্ট কোয়াড্রেন্টের মধ্যে যত বিন্দু থাকে তাদের আকার হয় দেখতে এরকম, প্লাস কমা প্লাস, মানে এর দুটো কোঅর্ডিনেটই পজিটিভ। সেকেন্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে থাকে হচ্ছে মাইনাস কমা প্লাস। থার্ড কোয়াড্রেন্টের ক্ষেত্রে বিন্দুর স্থানাঙ্কে দুটোই মাইনাস দেখা যায়, আর ফোর্থ কোয়াড্রেন্টে দেখা যায় হচ্ছে প্রথমে প্লাস তারপরে মাইনাস। তো কোয়াড্রেন্টগুলোর মধ্যে যদি কোনো বিন্দু থাকে তাহলে পরে সেই বিন্দুর স্থানাঙ্কগুলো এরকম চিহ্নযুক্ত হবে। আমাদের যেটা আছে, আমাদের বলা আছে 0,a। তো 0 তো না পজিটিভ সংখ্যা না নেগেটিভ সংখ্যা, তাহলে আমি বুঝতে পারছি এর যে ফার্স্ট যে কোঅর্ডিনেটটা, ফার্স্ট কোঅর্ডিনেটের কিন্তু পজিটিভও হচ্ছে না নেগেটিভও হচ্ছে না। তার মানে চারটা কোয়াড্রেন্টের একটা কোয়াড্রেন্টের মধ্যেও কিন্তু এই 0,a নেই। তাহলে পরে কোথায় আছে? এটা আছে নিশ্চয়ই তাহলে পরে এই কোয়াড্রেন্টগুলো যে লাইনগুলো দিয়ে বিভক্ত, অর্থাৎ যে অক্ষগুলো, এই অক্ষগুলোর মধ্যে কোনো একটার উপর। এখন যদি কোনো একটা বিন্দু পজিটিভ এক্স অ্যাক্সিসের উপর, অর্থাৎ বাস্তব অক্ষের উপর যদি থাকে, বাস্তব অক্ষের উপর থাকলে পরে এটাকে বলা হয় বাস্তব অক্ষ, এটা পজিটিভ বাস্তব অক্ষ। তাহলে পরে এখানকার যে কোনো বিন্দুর স্থানাঙ্ক দেখতে হয় প্লাস কমা 0, ঠিক আছে? যদি নেগেটিভ বাস্তব অক্ষের উপর থাকে তাহলে পরে এটা বাস্তব অক্ষ,
এটা নেগেটিভ বাস্তব অক্ষ। এর উপর যদি কোনো বিন্দু থাকে তাহলে তার কোঅর্ডিনেট হয় -0 দেখতে। কাল্পনিক অক্ষগুলোর মধ্যে যদি কোনো বিন্দু থাকে পজিটিভ কাল্পনিক অক্ষে, তাহলে সেক্ষেত্রে আমি দেখতে পাই 0, আর নেগেটিভ কাল্পনিক অক্ষে থাকলে পরে 0, তো -1 লিখে ফেললাম ভুল করে, এটা শুধু মাইনাস হবে। তাহলে পরে আমি বলতে পারি যে যেহেতু বিন্দুটা 0, দেখতে 0, অর্থাৎ এটা নেগেটিভ বলেছে মানে 0, দিয়ে, তাহলে আমি বলছি যে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস অর্থাৎ নেগেটিভ ইমাজিনারি অ্যাক্সিসের উপর, নেগেটিভ কাল্পনিক অক্ষের উপর এই বিন্দুটা আছে। কারণ নেগেটিভ কাল্পনিক অক্ষের কিন্তু ফিক্সড একটা আর্গুমেন্ট আছে। কত হয় সেটা? সেটা হয় -π/2। পজিটিভ এক্স অ্যাক্সিসের আর্গুমেন্ট হচ্ছে 0, পজিটিভ ওয়াই অ্যাক্সিসের অর্থাৎ পজিটিভ ইমাজিনারি অ্যাক্সিসের আর্গুমেন্ট হচ্ছে π/2, নেগেটিভ এক্স অ্যাক্সিসের আর্গুমেন্ট হচ্ছে পাই, আর নেগেটিভ ওয়াই অ্যাক্সিসের আর্গুমেন্ট কিন্তু -π/2। তাহলে সেই অর্থে আর্গুমেন্ট অফ জেড এর মান হয়ে যাওয়া উচিত -π/2, অর্থাৎ ডি নম্বর অপশনটা সিলেক্ট হয়ে যাচ্ছে। পরবর্তী প্রশ্ন দেখি কি আছে। i⁴n, i⁴n+1, i⁴n+2, i⁴n+3, এই চারটা রাশির যোগফল আমাদেরকে এখানে বের করতে বলছে। অপশন দেওয়া আছে 1, -1, 0, কোনোটি নয়। একবার যে রাশিটা দেওয়া আছে ওটাকে লিখে নিই। i⁴n প্লাস i⁴n+1 প্লাস i⁴n+2 প্লাস i⁴n+3। কি করা যায়? i⁴n কে কমন নেওয়া যায়। কমন নিলে 1 প্লাস i স্কোয়ার প্লাস i³ থাকবে। তার মানে i⁴n কমন গেলে 1 প্লাস i স্কোয়ারের ভ্যালু আমি -1, আর i³ এর ভ্যালু আমরা জানি কত, -i, বসিয়ে দিতে পারি। অর্থাৎ i⁴n ইন্টু, আমি দেখতে পাচ্ছি এখানে 1 আর -1 কেটে যাচ্ছে, i আর -i কেটে যাচ্ছে, মানে পড়ে থাকছে 0। তার মানে ওভারঅল i⁴n ইন্টু 0 হয়ে যাচ্ছে। তার মানে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে সি। তাহলে এটা হয়ে গেল আমাদের 5 নম্বর কোশ্চেনের সঠিক অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন। 6 নম্বর কোশ্চেনে আমাদের কি বলেছে যে ω⁴, ডাব্লু বলতে এখানে ওমেগা, হ্যাঁ, ওমেগার ভ্যালু কত ছিল মনে আছে? ওমেগার ভ্যালু ছিল হচ্ছে -1 প্লাস i√3 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, তো এই যে ওমেগা হচ্ছে একের অবাস্তব ঘনমূল, অর্থাৎ ω³ এর মান হচ্ছে 1 হয়। ঠিক আছে, এবং ওমেগা দিয়ে আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 + ω + ω²। ওমেগা রিলেটেড আমাদের এই তিনটে জিনিসকে মনে রাখতে লাগে, এই তিনটে জিনিস মনে রাখলে পরেই যথেষ্ট। ঠিক আছে, তো আমাদের যে কোশ্চেনটা দেওয়া আছে এখানে বলা আছে যে ω⁴ প্লাস ω⁴ প্লাস ω⁻1 ইন্টু ω⁻2, এটা ইকুয়াল টু কত হবে? আমাদের এই অঙ্কগুলোতে কি করতে হয়, সামহাউ ω³ কে নিয়ে আসতে হয়। ঠিক আছে, প্রত্যেকটা জায়গাতে ω³ কে নিয়ে আসতে হয়। যদি 1 + ω + ω² খুব সহজে চলে আসে তাহলে তো ভালো, যদি না আসে বা যদি না আনা যায় তাহলে চেষ্টা করতে হবে যাতে ω³ কে নিয়ে আসি। যেমন এই ω⁴ কে আমি লিখতে পারি ω³ ইন্টু ω, তার মানে একটা ওমেগাকে আমি বের করলাম। ω⁸ এটাকে আমি লিখতে পারি ω³ তার স্কোয়ার, তার মানে এখানে কিউব আর স্কোয়ার মিলে ω⁴ হয়ে গেল। ω⁴ চলে গেল, ω⁴ ছিল, তার মানে এখনো ω² আছে, প্লাস এখানে ওমেগার পাওয়ারগুলো যোগ হয়ে ω⁻³ হয়ে যাচ্ছে। তার মানে এখান থেকেও কিন্তু আমি একটা ω³ কে বের করতে পারি। ω³ এর ভ্যালু হচ্ছে 1, তাহলে পরে এটা হয়ে গেল শুধু ওমেগা। এখান থেকে আমি পাচ্ছি ω², আর ω⁻³ তো, তার মানে এটাকে আমি লিখতে পারি ω³ সূচকের নিয়ম অনুযায়ী এটা। তাহলে ω প্লাস ω² প্লাস এটা হয়ে যাচ্ছে 1⁻⁻1, মানে 1 বেসিক্যালি, তার মানে 1 প্লাস ω প্লাস ω²। আমি একটু আগে ফর্মুলার মধ্যে লিখলাম 1 প্লাস ω প্লাস ω² এর ভ্যালু কত হয়? 0 হয়। তার মানে সঠিক অ্যান্সার হচ্ছে 0, ডি নাম্বার অপশন। নেক্সট প্রশ্নে যাই। 7 কি বলেছে আমাদের, যে z = a + ib * c + id, এটি একটি বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা যদি হয় তাহলে নিচের কোন অপশনটি ঠিক হবে? তো z যেটা বলা আছে এটা হচ্ছে a + ib * c + id। আমাদের কোশ্চেনে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা বলে একটা টার্মের উল্লেখ আছে। এই টার্মটাকে আমি একটু পরে এক্সপ্লেন করছি, কিন্তু তার আগে
জেডকে আমরা একটু ভেঙে নিই, ঠিক আছে? তো জেডকে ভেঙে নিই বলতে এখানে গুণটা করে নিই। তো প্রথমত এর সাথে সি গুণ হচ্ছে এসি প্লাস আই এডি প্লাস আই ইন্টু বিসি প্লাস আই স্কোয়ার ইন্টু বিডি, অর্থাৎ জেড ইকুয়ালস টু এটা হয়ে যাচ্ছে এসি প্লাস আই এডি প্লাস আই ইন্টু বিসি প্লাস মাইনাস বিডি, যেহেতু আই স্কোয়ারের ভ্যালু কত হয় -1 হয়, অর্থাৎ জেড ইকুয়াল টু আমরা এটাকে গুছিয়ে লিখতে পারি এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। আচ্ছা, তাহলে জেডকে একটু গুছিয়ে লিখলে যেখানে যেখানে আই ছিল না তাদেরকে একসাথে লেখা হলো, এবং যেখানে যেখানে আই ছিল তাদেরকে আমরা একসাথে লিখলাম, ঠিক আছে? তাহলে এইভাবে আমরা জেডকে দেখতে পাচ্ছি, জেড ইকুয়ালস টু হচ্ছে এসি মাইনাস বিডি প্লাস আই ইন্টু এডি প্লাস বিসি। তাহলে জেড এর যে আকারটা সেটাকে এ প্লাস আইবি এই আকারে কনভার্ট করা হলো। এখন আসি আমি ওই টার্মটাতে, কোশ্চেনে যে টার্মটা উল্লেখ ছিল, বলা ছিল বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। কি জিনিস এটা? কোনো একটা সংখ্যাকে একটা জেড ইকুয়ালস টু সাপোজ দেওয়া আছে এ প্লাস আইবি, এই কমপ্লেক্স নাম্বারটাকে আমরা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা তখনই বলবো যদি এর বাস্তব পার্টটা না থাকে। আমরা জানি প্রথম ক্লাসে আমরা শিখেছি যে জেড, যে এ প্লাস আইবি যে কাল্পনিক সংখ্যাটা, এই কাল্পনিক সংখ্যার ক্ষেত্রে এ কে বলা হয় হচ্ছে বাস্তব পার্ট এবং এটাকে প্রকাশ করা হয় রিয়েল পার্ট অফ জেড দিয়ে এভাবে, এবং আইবি কে বলা হয় হচ্ছে কাল্পনিক পার্ট, এটাকে বলা হয় ইমাজিনারি পার্ট অফ জেড এভাবে, তাই না? তো যদি কোনো কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে এই এ অর্থাৎ রিয়েল পার্ট না থাকে তবে সেই কমপ্লেক্স নাম্বারকে বলা হবে বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা। আমাদের কোশ্চেনে যেহেতু বলা আছে জেড একটা বিশুদ্ধ কাল্পনিক সংখ্যা, তাহলে সেই হিসেবে আমরা এর যে সংজ্ঞা অর্থাৎ রিয়েল পার্ট অফ জেড ইকুয়াল টু 0 সেটাকে বসিয়ে দেব। তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে যে রিয়েল পার্ট অফ জেড এটা ইকুয়াল টু 0 হচ্ছে। রিয়েল পার্ট অফ জেড যদি 0 হয়ে যায়, এই কমপ্লেক্স নাম্বারটা রিয়েল পার্টে আছে হচ্ছে এসি মাইনাস বিডি, অর্থাৎ এসি মাইনাস বিডির মান হয়ে যাচ্ছে 0। যে কত নম্বর অপশনটা ঠিক হচ্ছে? এই নম্বর অপশনটাই ঠিক হয়ে যাচ্ছে। নেক্সট প্রবলেমে যাচ্ছি। 8 নম্বর প্রবলেম আমাদের সামনে দেওয়া আছে যে জেড ইকুয়ালস টু 1 প্লাস আই কট আলফা যদি হয়, আলফার মান যদি পাই থেকে 3π/2 এর মধ্যে থাকে, তাহলে মড জেড এর মান কি হবে? তো তিনটে অপশন দেওয়া আছে, যদি তিনটের কোনোটাই সিলেক্ট না হয় তাহলে চতুর্থ অপশন কোনোটি নয় আমরা সিলেক্ট করব। আমরা জেডকে একবার লিখে নিই। তো প্রদত্ত যে জেড ইকুয়াল টু 1 প্লাস আই ইন্টু কট আলফা, তাই না? আমাদের লাগবে মড জেড। আমরা তো মড জেড এর ফর্মুলা জানি যে মড জেড ইকুয়ালস টু কি হয়, জেড ইকুয়ালস টু যদি এ প্লাস আইবি হয় তাহলে মড জেড এর মান হয়ে যায় √a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তাই না? তাহলে বাস্তব পার্টের স্কোয়ার প্লাস ইমাজিনারি পার্টের স্কোয়ার। তাহলে এখানে √, এটা হয়ে যাবে 1 স্কোয়ার প্লাস কট স্কোয়ার আলফা। আয়ের সহগের স্কোয়ার হবে কিন্তু, হ্যাঁ, আয়ের স্কোয়ার হবে না, আয়ের সহগ যেটা আছে অর্থাৎ কট আলফা শুধু স্কোয়ার হবে। তাহলে 1 স্কোয়ার প্লাস কট স্কোয়ার আলফা, এটা ইকুয়াল টু √1 প্লাস কট স্কোয়ার আলফা। আমরা ক্লাস 10-এ শিখেছি যে √1 প্লাস কট স্কোয়ার আলফা, ওয়াট প্লাস কট স্কোয়ার আলফা, বেসিক্যালি এটা হয় কোজেক স্কোয়ার আলফা। তাহলে এটা হয়ে যাচ্ছে √কোজেক স্কোয়ার আলফা। তো মড জেড এর মান হচ্ছে, যেহেতু রুট এর ভেতরে স্কোয়ার আছে তাহলে রুট আর স্কোয়ার দুটোই চলে যাবে, শুধু কোজেক আলফা পড়ে থাকবে। তো এটা হচ্ছে মড জেড এর মান আসলো, কিন্তু এখানে একটা ট্রিক বলা আছে, বা একটা কি বলি যে এখানে একটা টুইস্ট আছে যে পাই লেস দেন আলফা লেস দেন 3π/2 আমাদের বলা আছে। একবার যেটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, ঠিক আছে, সেগুলোকে এক্স অক্ষ ওয়াই অক্ষ এঁকে আমরা ব্যাপারটাকে বুঝে নিই। 0 হচ্ছে এক্স অক্ষ, পজিটিভ ওয়াই অক্ষ হচ্ছে π/2, যেটা নেগেটিভ এক্স অ্যাক্সিস সেটা হচ্ছে পাই, যেটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস সেটাকে আমরা বলি অ্যান্টি ক্লকওয়াইজ দিয়ে যদি ঘুরতে থাকি তাহলে 3π/2, আর অ্যান্টি ক্লকওয়াইজে ঘুরতে থাকলে পরে 0-তে আবার চলে আসে 2π। তো আমাদের বলা আছে পাই থেকে 3π/2 অবধি, তার মানে এই যে পায়ের দাগ, এই যে 3π/2 দাগ, এই জায়গাটা, এটাকে আমরা বলি থার্ড কোয়াড্রেন্ট, ঠিক আছে? থার্ড কোয়াড্রেন্ট হচ্ছে
টেনের কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টকে আমরা ত্রিকোণমিতিতে জানি যে এটা টেনের কোয়াড্রেন্ট হয়, কারণ ফার্স্ট কোয়াড্রেন্টে আমরা জানি যে সবাই পজিটিভ হয়, তাই এটাকে বলা হয় অল। সেকেন্ড কোয়াড্রেন্টে জানি আমরা শুধু যে সাইন আর সাইনের উল্টাটা অর্থাৎ কোজেক এরা পজিটিভ হয়। থার্ড কোয়াড্রেন্টে আমরা জানি টেন আর টেনের উল্টা অর্থাৎ কট এরা দুজনই পজিটিভ হয়। আর ফোর্থ কোয়াড্রেন্টে আমরা জানি যে শুধুমাত্র কস এটা পজিটিভ হয়। ঠিক আছে, তাহলে অল সাইন টেন কস এই সিস্টেমে ক্যালকুলেশনটা যায়। তো থার্ড কোয়াড্রেন্ট যেটা এটা টেনের কোয়াড্রেন্ট, তাই টেন পজিটিভ হবে, কটও পজিটিভ হবে। কিন্তু কোজেক আমাদের তো আলফা থার্ড কোয়াড্রেন্টে একটা অ্যাঙ্গেল, থার্ড কোয়াড্রেন্ট অ্যাঙ্গেলের জন্য কোজেক তো তাহলে নেগেটিভ হওয়ার কথা। কিন্তু আমরা তো আলোচনা করছি মড জেডকে নিয়ে। আমরা জানি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস সেটা কিন্তু কখনো নেগেটিভ হয় না, কারণ মডিউলাসের কনসেপ্টটা যদি মনে থাকে কারোর, আমাকে কমেন্ট বক্সে কেউ কমেন্ট করে লিখতে পারবে যে মড জেড যেটা ছিল সেটা অ্যাকচুয়ালি কোনো একটা কমপ্লেক্স নাম্বারের জিওমেট্রিক্যালি কোন জিনিসটাকে বোঝানো হয়। ঠিক আছে, যারা এই ভিডিওটা দেখবে তারা একটু কমেন্ট বক্সে যেন এই কোশ্চেনটা যদি মনে থাকে, এটা আমার এর আগের ক্লাসগুলোর মধ্যে আলোচনা হয়েছে যে কোনো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস। ঠিক আছে, কোশ্চেনটা হচ্ছে যে কোনো কোনো একটি কমপ্লেক্স নাম্বারের মডিউলাস কমপ্লেক্স নাম্বারের মডিউলাস জ্যামিতিকভাবে মানে জ্যামিতিকভাবে তার কোন বৈশিষ্ট্যকে বুঝিয়ে থাকে। ঠিক আছে, তো এই কোশ্চেনের অ্যান্সারটা যদি পারা যায় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই যেন কমেন্ট করা হয়। যার কমেন্টটা ঠিক হবে তার পাশে আমি হার্ট চিহ্নে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবো, যাতে সকলে বুঝতে পারে যে সঠিক অ্যান্সার কী ছিল। তো আমরা মড জেডকে সবসময় জানি যে এটা পজিটিভ হয়, এটা আমাদের মনে রাখার বিষয় যে মড জেড অলওয়েজ পজিটিভ, নেগেটিভও না জিরোও না, মড জেড ইজ অলওয়েজ পজিটিভ। দ্যাটস ওয়াই এর অ্যান্সার আমরা জানি কোজেক আলফা এসছে, কোজেক আলফা থার্ড কোয়াড্রেন্টে আলফা থাকার জন্য কোজেক আলফাটা নেগেটিভ হয়ে যাচ্ছে, নেগেটিভ করা যাবে না, তাই শুরুতে একটা মাইনাস দিয়ে দিতে যাতে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে মড জেডের মাইনাস কজ আলফা, অর্থাৎ সি নাম্বার অপশন। ঠিক আছে, পরে অঙ্কে যাওয়া যাক। 9 নম্বর কোয়েশ্চেন আমাদের বলেছে যে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5 প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5 ইকুয়াল টু কত হবে। যে রাশিটা আমাদের দেওয়া আছে ওটাকে একবার লেখা যাক। 1 প্লাস ওমেগা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5 প্লাস 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5 ইকুয়াল টু। তো ওমেগা দিয়ে আমরা যে প্রপার্টিগুলো জানি সেই প্রপার্টিগুলোকে অ্যাপ্লাই করতে হবে। তো ওমেগা দিয়ে আমি তিনটে প্রপার্টি বলছি। এক, ওমেগা কিউব ইজ ইকুয়াল টু 1। 2, 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু 0। আর 3 হচ্ছে যে ওমেগা টু দি পাওয়ার -1 এটা ইকুয়ালস টু ওমেগা স্কোয়ার। একই রকমভাবে ওমেগা টু দি পাওয়ার -2 এটা ইকুয়ালস টু ওমেগা। তো আমরা কি করব এখন, আমরা হচ্ছে এই যে রাশিটা, এই রাশিটার মান বের করব এবং মানগুলো দেখতে পাচ্ছি -1, 1, 32 আর -32, অর্থাৎ সবগুলোই বাস্তব মান আর খুবই ছোট ছোট মানে দেওয়া আছে। ঠিক আছে, তো তার মানেটা হচ্ছে যে এই রাশিটাকে এখন ক্যালকুলেশন করে অনেকটাই সিম্পলিফাই করা যেতে পারে যে রাশিটা আমাদের দেওয়া আছে। ঠিক আছে, এই পুরোটা কি করে করা যায় দেখি। সর্বপ্রথমত আমরা 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার, এখান থেকে 1 প্লাস ওমেগা স্কোয়ারকে একসাথে রাখছি আর মাইনাস ওমেগাকে শেষে পাঠাচ্ছি টু দি পাওয়ার 5 প্লাস একই রকমভাবে 1 প্লাস ওমেগা যা আছে তাই থাকবে মাইনাস ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5, এরকম হয়ে গেল।
আমরা কি করব, আমরা 2 নম্বর যে ফর্মুলাটা, 2 নম্বর ফর্মুলার থেকে ডিডাকশন করতে পারি দুটো। এক, যে 1 প্লাস ওমেগা এর মান মাইনাস ওমেগা স্কোয়ার আসছে, আর দ্বিতীয়ত 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান মাইনাস ওমেগা আসছে। অর্থাৎ আমরা আমাদের অঙ্কে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর জায়গায় মাইনাস ওমেগা লিখে দিতে পারি, তার শেষে আরেকটা মাইনাস ওমেগা আছে, হোল টু দি পাওয়ার 5 হয়ে যাবে, প্লাস একই রকমভাবে 1 প্লাস ওমেগা এর শেষে আমরা মাইনাস ওমেগা স্কোয়ার লিখতে পারি, তার সঙ্গে আরেকটা মাইনাস ওমেগা স্কোয়ার আছে, হোল টু দি পাওয়ার 5 হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে মাইনাস 2 ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস মাইনাস 2 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 5। তার মানে এটা হয়ে যাচ্ছে মাইনাস 32 ওমেগা টু দি পাওয়ার 5 মাইনাস 32 ওমেগা টু দি পাওয়ার 10। মাইনাস 32 কমন যাচ্ছে, ব্র্যাকেটে ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 10। কি করা যায়, এটা ইকুয়ালস টু মাইনাস 32, আমি যেটা বলেছিলাম যে ওমেগা টু দি পাওয়ার 5, ওমেগার পাওয়ার যদি 3-এর থেকে বড় হয় তাহলে পরে আমরা ওমেগা কিউবকে বা ওমেগা কিউবের কোনো 3-এরই কোনো গুণিতককে আলাদা করব, ঠিক আছে। তাহলে ওমেগার পাওয়ারে 5 আছে, 5-এর সব থেকে ক্লোজেস্ট ধনাত্মক যদি বলি তাহলে 3-এর গুণিতক সেটা 3ই হবে। তাহলে ওমেগা কিউবকে আমি আলাদা করলাম, সঙ্গে তাহলে ওমেগা স্কোয়ার থাকবে, আর ওমেগা টু দি পাওয়ার 10-এর থেকে একই রকমভাবে ওমেগা টু দি পাওয়ার 9 আলাদা করা যায় ইন্টু ওমেগা, ঠিক আছে। মাইনাস 32 ওমেগা কিউবের মান 1 হবে, ওমেগা স্কোয়ার তো ওমেগা স্কোয়ারই থাকবে, ওমেগা টু দি পাওয়ার 9-এর মানও 1 হবে, ওমেগা ওমেগাই থাকবে। পাশে লিখে দিই যেহেতু ওমেগা কিউব এটা ইকুয়াল টু 1, ঠিক আছে। ওমেগা কিউব 1 হওয়ার জন্য ওমেগা টু দি পাওয়ার 9ও 1 হয়ে গেল। চলে আসলো হচ্ছে 1 প্লাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। তো আমরা একটু আগে যে দুটো ডিডাকশন করছিলাম তার সাথে আরেকটা অ্যাডিশনাল ডিডাকশন করতে পারি এই 2 নম্বর থেকেই, কি যে না 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা তো 0 বলা আছে, তাহলে শুধু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার এটার মান হয়ে যাবে 1টা ডান দিকে চলে যাবে -1। অর্থাৎ আমরা এখানে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় -1 লিখে দিতে পারি, তাহলে -32 ইন্টু -1 দ্যাট ইজ +32। তার সঠিক অ্যান্সার হচ্ছে অনলি 32, অর্থাৎ সি নম্বর অপশন। তাহলে এটা হয়ে গেল আমাদের 9 নম্বর কোশ্চেনের অ্যান্সার। নেক্সট চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। কি বলা আছে দেখি। বলা আছে যে জেড একটি জটিল সংখ্যা, এরূপ যে mod z ইকুয়ালস টু 4, আর্গুমেন্ট অফ জেড ইকুয়ালস টু 5/6, তাহলে জেড ইকুয়ালস টু কত হবে, 4টা অপশন দেওয়া আছে। তাহলে জেড এর মডিউলাসের মান এবং প্রিন্সিপাল আর্গুমেন্টের মান দেওয়া আছে, তাহলে জেড কে আমরা তার মডিউলাস অ্যামপ্লিটিউড আকারে প্রকাশ করতে পারি, ঠিক আছে। জেড এর মডিউলাস অ্যামপ্লিটিউড আকার সেটা হয় আর ইন্টু কস থিটা প্লাস আই সাইন থিটা, যেখানে আর কি জিনিস হয়, আর হলো জেড এর মডিউলাস, তাই না। আমরা থিওরিতে শিখেছি যে আর হচ্ছে জেড এর মডিউলাস এবং থিটা কি জিনিস, থিটা হচ্ছে জেড এর আর্গুমেন্ট। কোশ্চেনে যেহেতু এই দুটো রাশিরই মান দেওয়া আছে তাহলে আমরা জাস্ট সাবস্টিটিউট করে দিব, তাহলে জেড ইকুয়ালস টু হয়ে যাবে আর এর জায়গায় বসবে হচ্ছে 4 এবং ব্র্যাকেটে কস থিটার জায়গায় বসবে 5π/6 প্লাস আই ইন্টু সাইন 5π/6, অর্থাৎ জেড ইকুয়াল টু 4 ইন্টু ব্র্যাকেটে কস 5π/6 কে আমরা লিখতে পারি 6π - π/6 প্লাস আই সাইন 6π - π/6 ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ। তাহলে এটা ইমপ্লাই করে জেড ইকুয়ালস টু হয়ে যাবে 4 ইন্টু ব্র্যাকেটে কস 6π কে 6 দিয়ে ভাগ করলে পাই মাইনাস π/6 প্লাস আই ইন্টু সাইন একই রকম ভাবে পাই মাইনাস π/6 ব্র্যাকেট ক্লোজ। অর্থাৎ জেড ইকুয়ালস টু 4 ইন্টু কস পাই মাইনাস π/6, কথাটা মানে হয় পাই মাইনাস, তাই না। আমাকে আবার ছবি আঁকতে হবে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের, এটা 0, এটা π/2, এটা পাই, এটা 3π/2, এটা 2π। ট্রিগোনোমেট্রি যখন আমরা হিসেব করব তখন কিন্তু আমরা এইভাবে অ্যাঙ্গেলগুলোকে নিয়ে নেব, ঠিক আছে। তো পায়ের দাগ হচ্ছে এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস। আমরা এখানে যে রোটেশনটা অ্যাপ্লাই করেছি সেই রোটেশনটা হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন। তো আমাদের বলেছে পাই মাইনাস, তো পাই মাইনাস যদি করতে হয় তাহলে পায়ের থেকে উল্টো দিকে অর্থাৎ ক্লকওয়াইজ রোটেশনে যেতে হবে।
তাহলে পাই মাইনাস করলে পরে ইমিডিয়েটলি যে কোয়াড্রেন্টে আমরা এসে হাজির হচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড কোয়াড্রেন্ট। একটু আগে আমি বলেছি যে সেকেন্ড কোয়াড্রেন্ট হচ্ছে কার কোয়াড্রেন্ট, না সাইনের কোয়াড্রেন্ট। এখানে সাইন পজিটিভ হয়, কোজেক পজিটিভ হয়, বাট বাকি যে চারজন অর্থাৎ কস, সেক, কট আর ট্যান এই চারজন নেগেটিভ হয়। তাহলে কস পাই মাইনাস পাই বাই সিক্স যেহেতু আছে, পাই মাইনাস পাই বাই সিক্স, তাহলে পরে এটা বুঝতে পারছি সেকেন্ড কোয়াড্রেন্টে থাকার জন্য এটা নেগেটিভ কস পাই বাই সিক্স হয়ে যাবে, প্লাস সাইন পাই মাইনাস পাই বাই সিক্স থাকার জন্য সেকেন্ড কোয়াড্রেন্টে যেহেতু, তাই প্লাস সাইন পাই বাই সিক্স হলো, কারণ এটা সাইনেরই কোয়াড্রেন্ট। অর্থাৎ জেড ইকুয়ালস টু 4 ইন্টু কস পাই বাই সিক্স, পাই বাই সিক্স মানে 30 ডিগ্রি, কস 30 ডিগ্রির মান হচ্ছে √3/2, প্লাস সাইন আই সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির মান 1/2, তাহলে আই ইন্টু 1/2। আমরা এখানে যদি 4 দিয়ে গুণ করে দিই তাহলে অ্যান্সারটা আসবে -2√3 প্লাস 2i। তাহলে -2√3 প্লাস 2i, অর্থাৎ এ নাম্বার অপশনটা ঠিক হয়ে যাচ্ছে। তাহলে 10-এর সঠিক অ্যান্সার হচ্ছে এ। 11, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। 11 নম্বর কোশ্চেন কি বলা আছে যে ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস হাফ প্লাস হাফ স্কোয়ার প্লাস হাফ কিউব করে ইনফিনিটি অবধি এই রাশিটার মান কি হবে। ওমেগা হচ্ছে 1-এর ঘনমূল। তো আমরা ফার্স্ট অফ অল রাশিটাকে লিখে নিই একবার। ওমেগা প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 প্লাস হাফ প্লাস হাফ স্কোয়ার প্লাস 1/2 কিউব প্লাস ডট 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 আপ টু ইনফিনিটি। তো ফার্স্ট ওমেগাটা তো ঠিকই আছে, সেকেন্ড ওমেগাটার পাওয়ারে যেটা দেখা যাচ্ছে এটাকে বলা হয় হচ্ছে একটা অসীম গুণোত্তর প্রগতি। ঠিক আছে, কি জিনিস বুঝাচ্ছি। অসীম গুণোত্তর প্রগতি কি করে তৈরি হয়, যে সাপোজ যে কোনো একটা সংখ্যা আছে, সাপোজ 2 আছে, ঠিক আছে, তো আমি 2 এর সাথে এমন একটা নাম্বারকে গুণ করব যে নাম্বারটা -1 থেকে +1 মধ্যে থাকবে। ঠিক আছে, -1 থেকে +1 এই ইন্টারভ্যালের মধ্যে থাকবে। তো সাপোজ 1/2 গুণ করছি, ঠিক আছে, বা 3 গুণ করছি, 3 তো না, সরি 1/3 গুণ করছি, 1/3 মাল্টিপ্লাই করবো আমরা 2 এর সাথে। 2 এর সাথে 1/3 মাল্টিপ্লাই করলে সংখ্যাটা হয়ে যাবে 2/3, তাই না? নেক্সট কি করব, নেক্সট এই টার্মের সাথেই আবার 1/3 মাল্টিপ্লাই করব, তাহলে 1/3 মাল্টিপ্লাই করলে এটা হয়ে যাবে 2/3 স্কোয়ার। আবার এই নাম্বারের সাথে 1/3 মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 2/3 কিউব, প্লাস ডট ডট ডট। এভাবে যদি কন্টিনিউ হতে থাকে তাহলে পরে এইভাবে কতগুলো সংখ্যা তৈরি করা সম্ভব, অসংখ্য সংখ্যা। তাহলে এই সমস্ত সংখ্যাদের নিলে পরে একটা সিরিজ তৈরি হয়ে যায়, যে সিরিজটাকে আমরা বলি ইনফাইনাইট জিপি সিরিজ বা অসীম গুণোত্তর প্রগতি। ঠিক আছে, অসীম গুণোত্তর গুণোত্তর প্রগতি বলা হয় এটাকে। তাহলে অসীম গুণোত্তর প্রগতি তৈরি হওয়ার জন্য বেসিক্যালি আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হয়। প্রথমে যে কোনো একটা সংখ্যা দিয়ে অসীম গুণোত্তর প্রগতি শুরু হতে পারে, সেটার ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন নেই। সেটা পজিটিভ সংখ্যা হতে পারে, সেটা নেগেটিভ সংখ্যা হতে পারে, 1-এর থেকে বড় হতে পারে, 1-এর থেকে ছোট হতে পারে, সেটা যায় আসে না। প্রথম সংখ্যাটা কি হবে, ওটা আমি যে কোনো একটা নাম্বার থেকে স্টার্ট করতে পারি, কিন্তু আমি এই নাম্বারের সাথে পরবর্তী যত দিয়ে গুণ করব এবং দ্বিতীয় নাম্বারটা গুণ করে তো দ্বিতীয় নাম্বারটা তৈরি করা হচ্ছে, তো যত দিয়ে গুণ করতে হবে সেই সংখ্যাটা যেন অবশ্যই অবশ্যই -1 থেকে +1 মধ্যে থাকে। ঠিক আছে, অসীম গুণোত্তর প্রগতি তৈরি করার নিয়ম হচ্ছে এটা। যদি 1-এর থেকে বড় বা -1-এর থেকে ছোট সংখ্যা হয়ে যায় তাহলে পরে অসীম গুণোত্তর প্রগতি হয়তো তৈরি তো হবে, কিন্তু ওটা ভালো অসীম গুণোত্তর প্রগতি হবে না, সেটার ভালো মান আমরা পাবো না। কারণ আমরা এই যে প্রগতিটা দেখতে পাচ্ছি এর মান বের করতে পারি, সেই মান বের করার নিয়মটা আমি আলোচনা করছি এখন। এই যে আমরা মাল্টিপ্লাই করছি যে সংখ্যাটা, সেই সংখ্যাটা হচ্ছে -1 থেকে +1 মধ্যে থাকতে হবে। ঠিক আছে, ভালো কথা, -1 থেকে +1 মধ্যে 1/3 আছে, তাই 1/3 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আবার আমরা কি করব, যে সেকেন্ডে যে নাম্বারটা পেলাম এই নাম্বারটার সাথে আবার 1/3 মাল্টিপ্লাই করব, তাহলে হয়ে যাবে 2/3 স্কোয়ার। এভাবে নাম্বারটা, এভাবে একটা প্রগতি তৈরি হয়ে যাচ্ছে, এটাকে আমরা একটা প্রগতি বলবো। এই প্রগতিটাকে বলা হবে অসীম গুণোত্তর প্রগতি। এখানে অসীম টার্মটা ইউজ করা হচ্ছে কেন, এটা খুব কমন ব্যাপার, সবাই বুঝতে পারছে এটা, কারণ এখানে অসংখ্য টার্ম আসছে যেহেতু, তাই এটাকে অসীম বলা হচ্ছে। এবং গুণোত্তর প্রগতি কেন বলা হচ্ছে, কারণ এখানে যে প্রগতিটা তৈরি হচ্ছে এটা গুণ করে করে, মানে আগের টার্মের সাথে একটা সংখ্যা গুণ করে পরের টার্মটা পাওয়া যাচ্ছে, দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে গুণোত্তর প্রগতি। তো এরকম যদি কোনো একটা গুণোত্তর প্রগতি হয়, আমি তো এটা একটা উদাহরণ দিলাম, এর সাধারণ আকার কি হয়,
অসীম গুণোত্তর প্রকৃতির সাধারণ আকার হচ্ছে, সাধারণ আকার সেটা হয় এ প্লাস এ আর, এ ইন্টু আর, ঠিক আছে, প্লাস এ ইন্টু আর স্কোয়ার প্লাস এ ইন্টু আর কিউব প্লাস ডট 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 এভাবে আপ টু ইনফিনিটি, যেখানে যেখানে অবশ্যই অবশ্যই আর এর মানটা -1 থেকে +1 মধ্যে থাকতে লাগে। এখানে এ কে বলা হয় প্রথম পদ, অবভিয়াসলি এটা এ কে প্রথম পদই বলা হবে, ঠিক আছে, এবং আর কে বলা হবে হচ্ছে সাধারণ অনুপাত, ঠিক আছে, আমরা আর কে বলে থাকি সাধারণ অনুপাত, ঠিক আছে। তো এই যে প্রগতি, এই প্রগতির যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলোকে যোগ করা যায় এবং যোগফল বের করা যায়। বের করার সূত্রটা কি, যদি আর এর মানটা -1 থেকে +1 মধ্যে থাকে, তাহলে পরে এই অসীম গুণোত্তর প্রগতির যে সমষ্টির সূত্রটা হচ্ছে a বাই 1 মাইনাস আর, ঠিক আছে, খুবই সহজ এবং ছোট সূত্র। প্রথম পদ বাই 1 মাইনাস সাধারণ অনুপাত, ঠিক আছে, এটা হচ্ছে এই অসীম গুণোত্তর প্রগতির ফর্মুলা, যদি কি হয়, যদি আর এর মানটা -1 থেকে +1 মধ্যে থাকে, ঠিক আছে, আর এর মানটা -1 থেকে +1 মধ্যে থাকে। তো আমাদের যে একটু আগে উদাহরণটা নিলাম 2 + 2/3 + 2/3 কিউব 3² + 2/3 কিউব ইত্যাদি ইত্যাদি, এই প্রকৃতিটার যদি আমরা এই সামেশনটা বের করি, ঠিক আছে, সামেশনটা বের করলে এটা হয়ে যাবে প্রথম পদ মানে 2 ডিভাইডেড বাই 1 মাইনাস সাধারণ অনুপাত অর্থাৎ 1/3। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে বোঝা যাচ্ছে এটা অ্যান্সার আসবে 3, ঠিক আছে। এটাকে যদি হিসাব করা হয়, এটাকে হিসাব করলে অ্যান্সার যা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে 3। এইভাবে আমরা অসীম গুণোত্তর প্রগতির মান বের করতে পারি। তো আমাদের যে কোশ্চেনে ওমেগার পাওয়ার যেটা দেওয়া আছে, এই ওমেগার পাওয়ারটাও তো একটা অসীম গুণোত্তর প্রগতি। কেন? কারণ প্রথম পদ 1, সাধারণ অনুপাত কত, 1 এর সাথে 1/2 মাল্টিপ্লাই করা হয়েছে, তাই সাধারণ অনুপাত 1/2, তারপর 1/2 এর সাথে আবার 1/2 মাল্টিপ্লাই করে 1/2 স্কোয়ার, ঠিক আছে, তো সাধারণ অনুপাত হয়ে যাচ্ছে 1/2। তাহলে এর যে সমষ্টির সূত্র হয়ে যাবে a বাই মানে 1/1 মাইনাস আর। তার মানে ওমেগা প্লাস যা হিসাব করে এখানে পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এটা 2 হয়ে যাচ্ছে, মানে ওমেগা স্কোয়ার। উপরটাকে যদি ক্যালকুলেশন করা যায়, ক্যালকুলেশন করলে আমরা দেখতে পাচ্ছি যে উপর নিচে হিসাব করে অ্যান্সার চলে আসছে 2। তো সিম্পলি ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার। এখন আমরা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার দিয়ে কি জানি, আমরা জানি যে 1 প্লাস ওমেগা স্কোয়ার এর মান কি হয়, 0 হয়। তার মানে শুধু ওমেগা প্লাস ওমেগা স্কোয়ারের মান কত হবে, -1। তাহলে সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এটা ইকুয়াল টু -1। কত নম্বর অপশন, সি নম্বর অপশনটা ঠিক হয়ে যাচ্ছে। এভাবে আমরা এই যে কমপ্লেক্স নাম্বারের উপর 11 নম্বর অঙ্কটার অ্যান্সার দেখলাম -1। চলে যাচ্ছি 12 নম্বর অঙ্কে। 12 নম্বর অঙ্ক আমাদের ওমেগার উপরই বেস করে একটা অঙ্ক, সেটা বলা আছে 3 + ওমেগা + 3 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু কত হবে। তো 3 প্লাস ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার, আমি আগে ভেতরের রাশিটাকে দেখি সিম্পলিফাই করতে পারি কিনা। আমরা জানি এরকম অঙ্কে আমাদেরকে এখনো অবধি যা আমাদের এক্সপিরিয়েন্স হলো তার থেকে আমি বুঝতে পারছি যে এরকম অঙ্কে 1 + ওমেগা স্কোয়ার এটা ইকুয়াল টু 0 এই কনসেপ্টের হেল্প নিতে লাগে, এবং সামহাও এই হয় এই 1 + ওমেগা স্কোয়ার অথবা 1 + ওমেগা বা ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার বা 1 + ওমেগা স্কোয়ার, এই যে চারজন, এই চারজনের মধ্যে থেকে কোনো একজনকে নিয়ে আসতে পারলে আমাদের সুবিধা হয়, ঠিক আছে। এই চারটা রাশির মধ্যে থেকে কোনো একটা রাশি, দ্বিতীয়টা অ্যান্সার হয় -ওমেগা স্কোয়ার, থার্ডের অ্যান্সার হয় -ওমেগা, আর ফোর্থের অ্যান্সার হয় -1। তো আমরা এই অঙ্কে দেখি কি করতে পারি। আমি দেখতে পাচ্ছি যে দুই জায়গায় 3 আছে, এই 3 বিশিষ্ট টার্মগুলোকে যদি একসাথে রাখি, ঠিক আছে, একই সহগ বিশিষ্ট টার্মগুলোকে যদি একসাথে রাখা হয় এবং যদি সহগটাকে কমন নেওয়া হয়, তাহলে এরকম 1 + ওমেগা স্কোয়ার চলে আসছে। আমরা জানি যে 1 + ওমেগা স্কোয়ারের মানে হয় হচ্ছে -ওমেগা, তাহলে এটা হয়ে যাচ্ছে -ওমেগা প্লাস ওমেগা, এটাকে হিসাব করলে আসছে -2 ওমেগা, পুরোটাকে যদি হিসাব করা হয় তাহলে আসছে -2 ওমেগা। তাহলে আমাদের যেটা বের করতে বলছে 3 + ওমেগা প্লাস 3 ওমেগা স্কোয়ার টু দি পাওয়ার 4, এটা ইকুয়াল টু হয়ে যাচ্ছে -2 ওমেগা টু দি পাওয়ার 4, দ্যাট ইজ -2 ওমেগা টু দি পাওয়ার 4 মানে হচ্ছে -2 টু দি পাওয়ার 4 মানে 16 ওমেগা টু দি পাওয়ার 4।
আবার ওমেগা টু দি পাওয়ার 4 আসছে মানে ওমেগার পাওয়ার 3-এর থেকে বেশি। আমরা জানি কি করতে হয়, যে ওমেগা কিউবকে আলাদা করতে হয় ইন্টু ওমেগা, তাহলে 16 ইন্টু ওমেগা বেসিক্যালি, কারণ ওমেগা কিউবের ভ্যালু হচ্ছে -1, তাই না? তারপর সঠিক অ্যান্সার হচ্ছে 16 ওমেগা, অর্থাৎ বি নম্বর অপশনটা। নেক্সট এবং লাস্ট কোশ্চেনে চলে যাচ্ছি, 13 নম্বর প্রশ্ন। বলা আছে যে জেড একটি জটিল সংখ্যা হলে আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার এর মান কত হবে? তো জেড একটি জটিল সংখ্যা না, তো জেড কে আমি ধরছি এক্স প্লাস আই বাই, কথায় কথায় আমাদের জেড বারও লাগবে, তার মানে জেড বার হয়ে যাবে হচ্ছে এক্স মাইনাস আই বাই। এখন জেড কে আমি এক্স প্লাস আই বাই ধরেছি, জেড বার কে এক্স মাইনাস আই বাই পাচ্ছি। কোশ্চেনে কোনো কিছু মেনশন করা নেই যে জটিল সংখ্যাটা কোন কোয়াড্রেন্টে আছে, কারণ আমরা জানি আর্গুমেন্টটা কোয়াড্রেন্টের উপর খুব নির্ভর করে থাকে, ঠিক আছে? জেড কোন কোয়াড্রেন্টে আছে তার উপর খুব ডিপেন্ডেন্ট, বাট এখানে সেই কোয়াড্রেন্টটাকে বোঝা যাচ্ছে না। তো আমরা কি করব, যখন এরকম থাকবে যে জেড কে কোনো কিছু মেনশন করা থাকবে না, তখন আমরা বাই ডিফল্ট জেড কে ধরে নেবো ওটা ফার্স্ট কোয়াড্রেন্টেই আছে। এখন জেড যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে পরে এর যে আর্গুমেন্টের ফর্মুলা, এটা হয়ে যাবে আর্গুমেন্ট অফ জেড এর ফর্মুলা হয়ে যাবে tan ইনভার্স বি বাই এ, তাই বি বাই 2 কেন লিখলাম, সরি বি বাই এক্স, তাই না, মানে ওয়াই বাই এক্স। এখন জেড যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, জেডকে আমি ফার্স্ট কোয়াড্রেন্টে ধরেছি, তার জন্য আর্গুমেন্ট অফ জেড চলে আসে tan ইনভার্স ওয়াই বাই এক্স। জেড যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে তাহলে জেড বার থাকবে হচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, তাই না? তো ফোর্থ কোয়াড্রেন্টে যদি থাকে তাহলে জেড বারের যে আর্গুমেন্ট তার ফর্মুলা হয়ে যাবে হচ্ছে মাইনাস tan ইনভার্স মড ওয়াই বাই এক্স। যেহেতু আমি বলেছি যে এক্স প্লাস আই বাই এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, তাহলে বুঝতে হবে এক্স আর ওয়াই দুজনেই পজিটিভ। তাহলে পরে আর্গুমেন্ট অফ জেড বার এটা ইকুয়াল টু হয়ে যাবে মাইনাস tan ইনভার্স, আচ্ছা এখানে একটু ভুল লিখেছি, tan ইনভার্স ওয়াই বাই এক্স হতো না, মড ওয়াই বাই এক্স হতো না, tan ইনভার্স হতো মড অফ মাইনাস ওয়াই বাই এক্স। তাহলে মড অফ মাইনাস ওয়াই বাই এক্স মানে হয়ে যাবে শুধু ওয়াই বাই এক্স, যেহেতু এক্স আর ওয়াই কে পজিটিভ ধরা হয়েছে। তাহলে আমি বুঝতে পারছি যে আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বার, এটা যদি আমি করি তাহলে যোগফলটা আসছে হচ্ছে tan ইনভার্স ওয়াই বাই এক্স, tan ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, তার মানে ভ্যালুটা হয়ে যাচ্ছে 0। তার সঠিক অ্যান্সার হচ্ছে সি, অর্থাৎ 0। তো আমরা যখন এই অঙ্কে যেটা বুঝলাম সেটা হচ্ছে কোনো একটা কমপ্লেক্স নাম্বার এর ক্ষেত্রে যদি মেনশন করা না থাকে যে কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে, বা যদি এটা একদমই বোঝা না যায় যে কমপ্লেক্স নাম্বারটা কোন কোয়াড্রেন্টে আছে, তখন আমরা বাই ডিফল্ট ধরে নিই কমপ্লেক্স নাম্বারটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে, ঠিক আছে, এবং সেই হিসেবে কাজ করি। এবং জেড বার ফোর্থ কোয়াড্রেন্টে কেন হলো ওটাকে একটু এক্সপ্লেন করে দিই। সেটা হচ্ছে যদি কেউ বুঝতে না পারে তাহলে তার জন্য এক্সপ্লেন করে দিচ্ছি, যে জেড যদি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে, ঠিক আছে, জেড এক্স কমা ওয়াই এটা ফার্স্ট কোয়াড্রেন্টে আছে, আমরা জানি যে কমপ্লেক্স নাম্বারের যেটা কনজুগেট অর্থাৎ অনুবন্ধী জেড বার মানে হচ্ছে জেড এর অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার। তো অনুবন্ধী কমপ্লেক্স নাম্বার হচ্ছে বেসিক্যালি এক্স অক্ষের সাপেক্ষে, মানে বাস্তব অক্ষের সাপেক্ষে যে কমপ্লেক্স নাম্বারটা এক্স কমা ওয়াই তার রিফ্লেকশন অর্থাৎ প্রতিবিম্ব। এখন এক্স কমা ওয়াই যদি এই ফার্স্ট কোয়াড্রেন্টে থাকে আর এটা যদি বাস্তব অক্ষ এক্স অক্ষ হয়, ঠিক আছে, তাহলে এক্স অক্ষের সাপেক্ষে এর যে প্রতিবিম্ব সেটা এক্স অক্ষের উল্টো পাশে পাওয়া যাবে এবং ঠিক তার নিচের দিকে পাওয়া যাবে, নিচের দিকে সমদূরত্বে পাওয়া যাবে, তাই না? তো সমদূরত্বে যদি পাওয়া যায় তাহলে পরে সেই যে বিন্দুটা এক্স কমা মাইনাস ওয়াই, এই বিন্দুটা চলে যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে, মানে এক্স কমা ওয়াই এর যেটা কনজুগেট সেটা চলে যাচ্ছে ফোর্থ কোয়াড্রেন্টে। তাহলে আমি বুঝতে পারছি যে কোনো একটা কমপ্লেক্স নাম্বার ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে তার কনজুগেট পাওয়া যায় ফোর্থ কোয়াড্রেন্টে, একই রকম ভাবে কোনো একটা কমপ্লেক্স নাম্বার সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে পরে তার কনজুগেট পাওয়া যাবে থার্ড কোয়াড্রেন্টে, ঠিক আছে, সেম কনসেপ্টে। তো যদি আমরা সেকেন্ড কোয়াড্রেন্ট আর থার্ড কোয়াড্রেন্টের উপরও এই টেকনিকটা অ্যাপ্লাই করতাম তাহলে পরে অ্যান্সারটা 0ই আসতো, ঠিক আছে। তো ওভারঅল যে ভ্যালু আর্গুমেন্টের সেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে, মানে আর্গুমেন্ট অফ জেড প্লাস আর্গুমেন্ট অফ জেড বারের সেটা অলওয়েজ 0ই আসছে।